আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আমার স্টুডেন্ট আনোয়ার নাসিম। গতকাল রেজাল্ট বের হয়েছে। উনি মূল আইএলটিএস পরীক্ষায় ব্যান্ড 6.5 স্কোর পেয়েছেন, নো লেস দেন 6.0 ফর এনি ব্যান্ড। তো উনি খুব সুন্দর করে এই রেজাল্টটা তৈরি করছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি উনি আমার ভিআইপি আইএলটিএস সম্পূর্ণ কোর্স করে তারপর পরীক্ষা দিয়ে এই স্কোরটা নিয়ে আসছেন। তো আমি আনোয়ার নাসিমের কাছ থেকে জানবো, মিস্টার আনোয়ার নাসিম কেমনে এই 6.5 পেয়েছেন। আচ্ছা, হ্যালো মিস্টার আনোয়ার নাসিম। হ্যালো স্যার। কি অবস্থা আপনার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি যে ব্যান্ড 6.5টা পেয়েছেন সেটা কিন্তু আমাদের অনেকের স্টুডেন্টের, যারা রিয়েল স্টুডেন্ট, যারা খুব কষ্ট করে, তারা এই 6.5টা অনেক তাদের স্বপ্ন। তো আমি আপনাকে প্রথমে 1 বাই 1 কোয়েশ্চেন করব, ঠিক আছে? তো আপনি ভিআইপি আইএলটিএস কোর্সের কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? স্যার আমি 33 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আমি 2021 সালে প্রথম আপনার কোর্সে এনরোল করছিলেন। তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলেন এবং গত বছর আমি আবার আপনার একটা এই কোর্সে ভর্তি হই। সো কোর্স চলাকালীন সময়ে আপনার যে ইনস্ট্রাকশন, স্পেশালি রাইটিং মডিউলে, ওটা অনেক হেল্প করছিল আমাকে। এবং গত 5 তারিখ আমি এক্সাম দিই, মানে ঈদের পরেই আমি এক্সাম দিই। সো আপনার ওভারঅল যে 4টা মডিউল আছে, লিসনিং, রাইটিং, স্পিকিং এন্ড রিডিং, আপনার 4টা মডিউলের ইনস্ট্রাকশন এবং টিপস টেকনিক্স ফলো করেই কিন্তু আমি মোটামুটি এগুলো আমাকে অনেক হেল্প করেছে। তারপরে 5 তারিখের এক্সামে আপনি যে বললাম আপনাকে যে রাইটিং মডিউলের যে প্রিজন ইজ দ্য বেস্ট পানিশমেন্ট, এটা আপনি 2021 সালে করিয়েছিলেন, কিন্তু ওটাই মেইন পরীক্ষায় চলে আসছে। ওয়াও, দ্যাটস ইট। প্রিজন মানে হচ্ছে জেল আর কি। তো আপনি মনে হয় সুন্দর করে লিখতে পারছেন। আচ্ছা, আমি ক্লাসে পড়াইছিলাম, ওইটা মেইন পরীক্ষায় চলে আসছে আর কি। হ্যাঁ, তারপরে ম্যাপ, যে স্টাইলে আপনি ম্যাপ পড়াইছিলেন, ভাবছিলাম যে বার চার্ট বা এই টাইপের কোনো কিছু, কিন্তু গিয়ে দেখি ম্যাপ চলে আসছে। তো ম্যাপটাই আপনি প্রায় 4টা ম্যাপ করিয়েছিলেন ক্লাসে, ওই রিলেটেডই ম্যাপ চলে আসছে, কোনো আনইউজুয়াল কোনো কিছু আসে নাই। আর ওভারঅল যে জার্নিটা ছিল আপনার কোর্সের অনেক স্মুথ ছিল এবং আমি আমার ক্যাচ অন করতে অনেক ইজি হয়েছে। ভেরি গুড। আচ্ছা আনোয়ার নাসিম, আমি আপনাকে 1 বাই 1 কোয়েশ্চেন করব, যেহেতু আমাদের স্টুডেন্টরা কেমনে 6.5 ইজিলি পেতে হয় সেই জিনিসটা আপনি করবেন, কারণ আপনি অল ব্যান্ডে খুব সুন্দর স্কোর করে আসছেন। তো আমি প্রথমে বলবো আপনাকে যে রিডিং যে মডিউলটা আছে এটা কেমনে প্র্যাকটিস করলে ভালো হয় স্টুডেন্টের জন্য? রিডিং মডিউলে একটা ওয়ার্ল্ডের মানে পুরো বিশ্বে একটা সার্ভে করে দেখা গেছে যে রিডিং মডিউলে স্টুডেন্টরা স্ট্রাগল করতেছে। দ্য মেইন রিজন ইজ তাদের রিডিং হ্যাবিটটা কম, যেটা আমারও ছিল। প্রথমত আমিও স্ট্রাগল করেছিলাম। তারপর 2021 সালে যখন আপনার কোর্স করে আমি সব ক্রাইটেরিয়া বুঝে যাই, তারপরে টাইপস টেকনিক, তো তারপরে আমি রিডিং কম্প্রিহেনশনটা বাড়াই। Comprehension means whatever you read, how much you catch or how much you understand from the context or the passage. So আপনার যে আর্টিকেলগুলো, একটা আর্টিকেল দিয়েছিলেন, ওইটা পড়ে তারপরে আপনার একটা মানে অনেক ভালো একটা টিপস ছিল যে কোনো একটা আর্টিকেল অথবা কোনো একটা রাইটিং পড়ার পর সেটার যতগুলো আননোন শব্দ আছে সবগুলা সিনোনিম সহ শিখতে। ওইটা আমাকে অনেক হেল্প করেছিল। আচ্ছা, আপনি সময় দিয়ে এটা শিখছিলেন। তো রিডিং মডিউলের ক্ষেত্রে সময় দিতে হবে। মানে যারাই স্ট্রাগল করতেছেন, ধরেন আপনার স্পিকিং, লিসনিং, রাইটিংটা ভালো, কিন্তু রিডিং এর কম্প্রিহেনশন না থাকার কারণে ডিজায়ার্ড ব্যান্ড স্কোর আসে না অনেকে। আচ্ছা, আমি এখন নাসিমের সাথে উদ্দেশ্য করে একটা কথা বলবো। টিপস টেকনিক কিন্তু আজকাল আপনারা ইউটিউব, ফেসবুক করলে পাওয়া যায়, তাই না? অনেক হাজার পাবেন, কিন্তু সবাই টিপস টেকনিক নিয়ে কি ব্যস্ত, কিন্তু কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কেউ ব্যস্ত না। আপনাকে আমি একটা কথা বলবো, রিডিং টিপস এবং টেকনিক দিয়ে শুধু রিডিং পেসেজ 1টা কভার করা যায়, কিন্তু রিডিং পেসেজ 2 এবং রিডিং পেসেজ 3 করতে হলে, ভালো করে করতে হলে, কৌশল প্রয়োগ করে করতে হলে আপনাকে অবশ্যই কি লাগবে? কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা লাগবে। ওইটা যতক্ষণ পর্যন্ত আপনার হবে না, দুনিয়ার কোনো টিপস এবং টেকনিক কাজ করবে? আপনি টিপস টেকনিক পড়ে ফাটায় ফেলেন, কিন্তু লাভ হবে না। একজন রিয়েল স্যার এবং এইমাত্র একজন রিয়েল স্টুডেন্ট, তারাই আপনাকে বলছে আপনি আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কি করতে হবে? বাড়াতে হবে। ডেইলি কয় ঘন্টা পড়লে বেশ ভালো হয়? আমি বলবো যে 6.5 পেতে হলে যাদের বেসিক ভালো তাদের একটু 3-4 ঘন্টা পড়লেই হয়ে যাবে। কিন্তু যাদের বেসিক একটু লো আছে তারা মিনিমাম 6 ঘন্টা এবং কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি, পারসিভারেন্স, পারসিস্টেন্ট থাকতে হবে একটা কনসিস্টেন্ট ওয়েতে, যে একদিন পড়লাম বা 2 দিন আমি পড়লাম না, পরের 2 দিন আর। হ্যাঁ, আমি এটা ওই যে উনাদেরকে বলছিলাম, মনে আছে, এই হিসেবে উনি বলতেছেন যে ধরেন আপনি সপ্তাহে একদিন পড়লেন, বাকি 6 দিন আর পড়লেন না, লাভ হবে? কোনো লাভ হবে না। আপনার ভিতরে সবসময় কনফিডেন্সের অভাব থাকবে এবং পরীক্ষার জন্য ভয় লাগবে।
সো ডেইলি আমি এখন ছাত্রদের বলি ডেইলি 2 থেকে 3 ঘন্টা তোমাদের পড়ার টেবিলে বসতেই হবে। নিজেকে যখনই উদ্যুক্ত করবেন তখনই স্কিল বাড়া আরম্ভ হবে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন আসি আমরা লিসেনিং মডিউলে। লিসেনিং মডিউলে আপনি খুব ভালো করছেন, তো এখানে কেমনে প্র্যাকটিস করলে স্টুডেন্টের জন্য বেশ ভালো হবে? 6.5 ইজিলি বা 7 তোলা যাবে। সো লিসনিং মডিউলে ইদানিং আমি একটা কথা শুনছি যে স্পিড বাড়িয়ে দিছে বা লিসনিংটা কঠিন হয়ে যাচ্ছে, এরকম কোনো কিছুই না। আসলে ব্রিটিশ কাউন্সিলে আমি এক্সাম দিয়েছিলাম, তো লিসনিংটা অ্যাজ ইউজুয়াল কেমব্রিজ স্ট্যান্ডার্ডে থাকে। সো যারা 6.5 to 7.5 পেতে চান, আমি বলবো যে লিসনিংয়ে আগে কোয়েশ্চন টাইপ কিভাবে আনসার করতে হয় সেটা আগে বুঝুন। যেমন স্যারের কোর্সে আমি বুঝছিলাম, আমি এটা আমার স্ট্রেংথ মডিউল ছিল না, যেমন ফিলিং দ্য স্যার ফিলিং গ্যাপস, মাল্টিপল চয়েসে আমার একটু প্রবলেম ছিল। তো স্যারের টিপস এবং টেকনিকগুলো ফলো করে আমি মাল্টিপল চয়েস কিভাবে ধরতে হয় সেই জিনিসটা আমি জানি। তারপর স্যার বলছিলেন যে প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট করে পডকাস্ট শুনতে হবে এবং উইথ সাবটাইটেল, এবং ওই জায়গায় যদি কোনো আননোন ওয়ার্ড পান তাহলে ওইটার মিনিং জানা। সো এভাবে আমি 1 মাস প্র্যাকটিস করছিলাম পরীক্ষার আগে, যেটা আমাকে লিসনিংয়ে ভালো করতে অনেক সাহায্য করেছিল। ওকে, ভেরি গুড। তো এখন আমি আপনাকে লিসেনিং এর জন্য আমি একটা শর্ট টেকনিক দিই। যে কোনো একটা লিসেনিং 3 বার প্র্যাকটিস করবেন, এটা করছিলেন না আপনারা? স্যার, প্রথমে একবার আপনি ফুল টেস্ট দিবেন আর আনসারটা চেক করাবেন অন্য কাউকে দিয়ে, আর সেকেন্ড বার সেম টেস্টটা আবার দিবেন, তখন আপনি নিজে নিজে আনসার চেক করে ফেলবেন। আর তার টাইমে আপনি ওটা সলিউশন করবেন, পেছনে স্ক্রিপ্টগুলো আছে না, কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেনগুলো আসছে না আসছে সেইগুলা। তারপরে হচ্ছে অডিওটাও প্লে রাখবেন, যেখানে যাবেন আপনি স্ক্রিপ্টের ওখানে গিয়ে পজ করবেন, পজ করে ওখানে পড়বেন যে ওটা কেন রাইট আনসার হলো আর আপনারটা কেন ভুল হলো, কোন সিনোনিম দ্বারা আসছে, কোন অ্যান্টোনিম দ্বারা হয়েছে। এটা যখন নিজের সাথে আপনি রিসার্চ করবেন তখনই আপনার ওভারঅল ইমপ্রুভমেন্টটা হবে কিন্তু। ওকে, তাহলে জিনিস বলতে চাই লিসনিং এর ক্ষেত্রে যারা খুব দ্রুত, যেমন স্যারের ওয়ান অফ দ্য বেস্ট টিপস এবং টেকনিক্স আমি এটা বলবো যে লিসনিংয়ে আপনি ধরেন প্রথম শুরু করতেছেন, আপনার প্রথমে 19টা বা 15টা হলো, কিন্তু বাকি যে 25টা হলো না, ওই জায়গাটাই কাজ করতে হবে। 15টা তো আপনার অলরেডি আছে, কিন্তু আপনি যদি আরো ইমপ্রুভ করতে চান তাহলে ওই 25টাতে এমফাসাইজ করতে হবে। এবং কেন ওগুলো হলো না, এগুলো লাস্টে টেপ স্ক্রিপ্ট দেওয়া আছে, ওইটা শুনে শুনে ওইটা পড়তে হবে, যেটা স্যার খুবই বেশি বলে থাকেন ক্লাসে। গুড, ভেরি গুড। ওকে, সো আপনারা শুনতে পেলেন যে কেমনে আমরা লিসেনিং ইমপ্রুভমেন্ট করব এবং বেন 6.5 to 7 নিয়ে আসবো। আমি 1 by 1 যাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এরপরে আমরা আসছি রাইটিং এ। তো রাইটিং এর টাস্ক 1 টাস্ক 2 সম্বন্ধে একটু বলেন আমাদের, কেমনে প্র্যাকটিস করলে আমরা ইজিলি 6.5 পেতে পারি। অনেস্টলি স্পিকিং, আমি প্রথমে বলতে চাই যে স্যারের কোর্সের যে রাইটিং টাস্ক আপনারা চাইলে ইউটিউবেও দেখতে পারেন। টাস্ক 1-এর যে টাইপস যেগুলো আছে বা টাস্ক 2 কিভাবে আপনি আগে আন্ডারস্ট্যান্ড করবেন কোয়েশ্চন, কিভাবে একটা কোয়েশ্চন লিখতে হয়, ফর এক্সাম্পল বার চার্ট কিভাবে লিখতে হয়, লাইন চার্ট কিভাবে লিখতে হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু সিস্টেম আছে। যেমন লাইন চার্টেরটা আর বার চার্টেরটা সমান না, আবার ম্যাপেরটা আর একদম ডিফারেন্ট। জি, উনি যেটা বলতে চাইছেন আজকে লাইন চার্ট একরকম, বার চার্ট সেম না, একটু ভিন্ন আছে, সেম পাই চার্ট আরেকটু ভিন্ন, এবং টেবিল ফুললি ভিন্ন। তো এরকম ভিন্ন ভিন্ন আছে, আবার কিছু সিমিলারিটিও আছে যেটা আমরা ক্লাসে বুঝাই স্টুডেন্টদের বুঝাই সব সময়। তো এখন টাস্ক 2 নিয়ে একটু কথাবার্তা বলেন যে টাস্ক 2 আমি আপনাকে বলবো যে অনেক স্টুডেন্ট আছে গিয়ে প্রশ্ন ভালো করে বুঝে না, সেজন্য তারা প্ল্যানিং করতে পারে না। সো আপনি একটু সুন্দর করে গুছিয়ে বলেন তো জিনিসটা আপনি যেভাবে করলেন। টাস্ক 2 ক্ষেত্রে আমি প্রথমে যেটা করছি, আমি পরীক্ষার আনসার করার ক্ষেত্রে আমি প্ল্যানিংয়ে প্রায় 10 মিনিট সময় নিয়েছি। প্ল্যানিংটা যত সুন্দর হবে, যত সময় নেবেন, তখন লিখতে আপনার সময় কম লাগবে। যেমন আমি টাস্ক 2 25 মিনিটেই লিখে ফেলেছি, অ্যারাউন্ড 400 ওয়ার্ডের মতো ছিল। সো স্যারের, যেহেতু আমি আগেই বললাম যে স্যারের পিজন ইজ দ্য বেস্ট পানিশমেন্ট, ওইটাই আসছিল, ওইটা আমার জন্য একটা স্ট্রেংথ পয়েন্ট ছিল যে না, আমি এটাতে পারবো। তো ওখানে আমি প্ল্যানিংয়ে জোর দেই। তারপরে মোটামুটি প্ল্যানিং আমার আগেই থেকেই ছিল, তো ওটা অনেক হেল্প করতেছে। তো স্যার ক্লাসে যে জিনিসটা দেখিয়ে দেন কিভাবে প্ল্যানিং করতে হয়, ধরেন আপনার একটা আননোনটা চলে আসলো, তখন আমি কিভাবে আনসার করব, ওই জিনিসটা কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা কোহিরেন্স একটা ধারা বজায় রেখে কিভাবে আপনি এক্সট্রিম লেভেল অফ ভোকাবুলারি ইউজ করতে পারবেন আপনার রাইটিংয়ে, ওই জিনিসটা আমি ফলো করছি স্যারের। তো দেখা গেছে না, আমার একটা কনফিডেন্স চলে আসছিল। দেন আমি রেজিস্ট্রেশন করি এবং এক্সামে আলহামদুলিল্লাহ একটা। আচ্ছা, এখন লাস্ট যে মডিউলটা আমি তার কাছ থেকে নিব, আমরা নাসিমের কাছ থেকে,
স্পিকিং মডিউল। হ্যাঁ, তো স্পিকিং মডিউলে আপনি তো খুব ভালো, কত পাইছিলেন আপনি? ব্যান্ড 7 স্কোর, অনেক স্বপ্ন অনেকের। তো স্পিকিং এ ব্যান্ড 7 পাওয়ার জন্য আপনি আমাকে একটু বলেন যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কেমনে দিতে হবে। এবং স্পিকিং এ আমি আপনাকে একটু আগে আপনি আমাকে বললেন যে এমন একটা টপিক আসছে যে আপনি বলতে পারেন নাই, পরে এটা কেমনে আপনি কভার করে ব্যান্ড 7 পাইলেন সেটা আমাদের বলেন। ওয়েল, প্রথমত পার্ট 1 নিয়ে বলি। পার্ট 1 এ অনেক জেনারেল একটা কোয়েশ্চন আছে, জেনারেল টাইপ কোয়েশ্চন, এবং মোটামুটি ইজি টাইপ আছে, মানে আসে। তো এখানে 3 থেকে 4টা, ইভেন 5টা সেন্টেন্স বললেও 30 থেকে 40 সেকেন্ড বললেও আপনার অসুবিধা নেই। যেটা স্যারের মানে স্পিকিং পুরোটাই আমি স্যারের টিপস টেকনিক্স ফলো করছি। আর স্যার যেটা বলছিলেন পার্ট 1 এর জন্য বেশি করে সিম্পল আনসার পড়া। যখন আপনি বেশি করে সিম্পল আনসার পড়বেন তখন আপনার আইডিয়া জেনারেট করতে ইজি হবে, আপনি স্টাক হয়ে যাবেন না এবং ফ্লুয়েন্সিটা বাড়বে। ইয়েস স্যার। তো 30 থেকে 40 সেকেন্ড এইরকম একটা রেঞ্জের আনসার দিতে, তো ওইটা আমি পার্ট 1 কভার করে ফেলি, ইজি ছিল। আর পার্ট 2 এর ক্ষেত্রে স্যার আমাকে 2000 মানে লাস্ট ইয়ার যে আমি ক্লাস করি স্যার, তো স্যার দেখিয়েছিলেন 6টা টপিকের উপর কিভাবে আনসার করতে হয়, যেমন স্পিকিং এর প্লেস, পিপল, ইভেন্ট রিলেটেড, যে প্লেস, পিপল, ইভেন্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে ফেভারিট, অ্যাক্টিভিটি, সো এগুলার উপর আর কি। এগুলা বললে অনেকগুলো টপিক বলা যায়, অনেকগুলা, মানে পুরো টপিকই বলা যায়। আপনাকে যে কোনোটাই বলুক না কেন, আপনি সুইচ করবেন, ইনস্ট্যান্টলি সুইচ করতে হবে। তো সুইচ করার এবিলিটি যদি বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে পডকাস্ট শুনতে হবে। ইয়েস, তো এটা স্যার আমাকে খুবই বেশি বলছিলেন যে সিম্পল আনসার পড়া প্রচুর বেশি, প্লাস হলো পডকাস্ট শোনা এবং প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। জি, আপনার ওই যে পার্ট 2টা কি আসছিল? পার্ট 2টা আসছিল একটা আনইউজুয়াল, যেমন এমন একটা থিং, ডিসক্রাইব এ থিং দ্যাট ক্যান হেল্প, আই মিন আপনার পড়াতে যেটা সাহায্য করতে পারে, যেটা কনসেন্ট্রেশন বিল্ড করে আর কি। তো এটা তো আপনি আমাকে বললেন যে স্যার এটা এমন কিছু আসছে যে আমি হঠাৎ করে বলতে পারি নাই। তো আপনি হঠাৎ করে, যেমন আমি বলছিলাম ক্লাসে, এটা আপনার মনে আছে, আননোন জিনিস আসলে তখন আপনি কেমনে কভার করবেন, ওইটা কেমনে কভার করছিলেন আপনি? যেহেতু এটা কঠিন আসছিল আপনার জন্য, সচরাচর আপনি পড়েও যান নাই এই সম্বন্ধে। তো আমি ওই যে 6টা টপিক আপনি দেখিয়েছিলেন, ওইটা দিয়ে ওইটা সুইচ করে কিন্তু আমি আনসার দিয়ে দিছি এবং আমার ওইটা হয়েছে। এবং পার্ট 3 তে গিয়েও অনেক কোয়েশ্চন যেগুলো হাইপোথেটিক্যাল, ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে, কম্পেয়ার, কন্ট্রাস্ট, এইরকম এই রিলেটেড থাকে। তো এই ক্ষেত্রে আমি যেটা পারি নাই, যেটা আমার আইডিয়া জেনারেট করতে অনেক কষ্ট হয়েছিল, সেক্ষেত্রে আমি এক্সামিনারকে বলেছি যে এই বিষয়ে আমার এনাফ নলেজ নেই, আমার এই ফিল্ডে অনেক এক্সপিরিয়েন্স নেই, যদি তুমি আমাকে অন্য কিছু জিজ্ঞাসা করো আমি ইজিলি আনসার করতে পারবো। তো দেখা গেছে যে স্যার এই জিনিসটা আমাকে বলছিলেন যে যদি তুমি পার্ট 3 তে আটকে যাও তখন তুমি এটা করতে পারো। তো এটাতে তোমার মার্ক ডিক্রিজ হবে না, বিকজ তুমি তোমার ফ্লুয়েন্সি, তোমার রেঞ্জ অফ ভোকাবুলারি যদি পয়েন্ট আউট করতে পারো তাহলে এটা কভার হয়ে যায়। ওয়াও, দ্যাটস গ্রেট। আমরা নাসিমের কাছে সম্পূর্ণ টেকনিক জানলাম যে আসলে কেমনে আপনি ব্যান্ড 6.5 পেয়ে যায়। আচ্ছা নাসিম, এই যে অনলাইনে বা ইউটিউবে হাজার আমরা এই যে ভিডিওগুলা বা টেকনিকগুলা দেখি, তো আপনি কি মনে করেন এগুলা দেখলে কিরকম হয় না হয়, বা আপনার প্রতি ছাত্রদের প্রতি উপদেশ কি? আমি বলবো যে অনেকগুলা টিপস টেকনিক্স ফলো না করে অনেকগুলা ইউটিউব চ্যানেল, আপনি 2-3টা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, তখন ফলো করবেন যখন আপনার একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। একটা জায়গা থেকে আপনি নলেজটা গেদার করেন, যে কোনো একজনকে ফলো করেন। যেমন আমি হাসান সাইলসের প্রিভিয়াস স্টুডেন্ট ছিলাম, হাসান স্যারের টিপস টেকনিক ওই একটাই ফলো করছি। তারপরে আইএলস অ্যাডভান্টেজ, ওইটা যখন আমি পরীক্ষার আগ মুহূর্তে আমি জাস্ট এমনিতেই ভিডিওগুলো দেখি স্যার। তো এটা এরকম না যে তাদের টিপস টেকনিক্স নিয়ে আমি খুব বেশি ব্যস্ত ছিলাম। আপনি একটা টিপস টেকনিক্স একটা জায়গা থেকে করেন, দেখবেন আপনার কনসিস্টেন্সি যদি থাকে তাহলে একটা সময় গিয়ে আপনার কনফিডেন্স বিল্ড হবে এবং ওভারঅল স্কোরটাও বেড়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। যে অনেক সময় এগুলো বেশি দেখার ফলে স্টুডেন্টের অ্যাডিকশন চলে আসে, সে দেখা যায় যে প্র্যাকটিস করার চেয়ে ভিডিও দেখে বেশি, তখনই সে 1টা 2টা 3টা 4টা নিয়ম করার কারণে কোনো নিয়মটা সে ভালো করে করতে পারে না। সো আপনারা এরকম এডিকশনে যাবেন না। যে কোনো একজন ভালো স্যার দেখে উনার টিপস এবং টেকনিক অনুসরণ করে এই অনুযায়ী মেইন পরীক্ষায় যাবেন, গিয়ে করবেন, দেখবেন যে কনফিডেন্সও থাকবে, খুব তাড়াতাড়িও করতে পারবেন। So thank you, Mr. Anwar Nasim. Thank you. And that's a brilliant result again. Congratulations. So thank you, all the best. Okay.